নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। ভারত এবং বাংলাদেশকে কেন্দ্র করে দক্ষিণ পূর্ব এশিয়ার জিও পলিটিক্যাল সিনারিওটা এত দ্রুত গতিতে এগোচ্ছে যে শেষ কোথায় তা হয়তো অনেকেই বুঝতে পারছেন না। মোহাম্মদ ইউনূসকে যে কার্যত গদিচ্যুত করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক সমস্ত প্রভাবশালী শক্তি একজোট হয়েছে, তা হয়তো মোহাম্মদ ইউনূস এখনো বুঝতে পারছেন না। এই রবিবার ভারতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হয়। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সালিভান, এবং তিনি কিন্তু এই মিটিংটি করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। সেই মিটিং নিয়ে কোনো নিউজ পেপার, কোনো বড় মিডিয়া সে অর্থে কোনো খবর প্রচার করেনি, কিন্তু তথ্য বলছে সেই মিটিংয়ে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের পতনকেই সুনিশ্চিত করে। এবার এই সালিভানকে নিয়ে কিছু কথা বলা যাক। এই সালিভান কিছুদিন আগে একটি প্রেস কনফারেন্স করেছিলেন, যেখানে তিনি সরাসরি বাইডেনের সঙ্গে মোহাম্মদ ইউনূসের ফোনে ঠিক কি কি বিষয়ে কথা হয়েছে সেগুলো কিন্তু সকলের সামনে নিয়ে আসেন। অর্থাৎ এই সালিভান হলো বাইডেনের অন্যতম ডানহাত এবং বর্তমানে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। যদিও ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসবে তখন কিন্তু এই সালিভান এই ধরনের গুরুত্বপূর্ণ পোস্টে আর থাকবেন না। অর্থাৎ ক্ষমতা হস্তান্তরের আগে বাইডেনের অন্যতম রাইট হ্যান্ডের সঙ্গে ভারতবর্ষের এই ধরনের মিটিং নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বটে। বাইডেন কিন্তু মোহাম্মদ ইউনূসের উপর থেকে হাতটা সরিয়ে নিয়েছেন। বাইডেন সরাসরি সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে মুখ খুলেছেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট বাইডেন এবং তার যে এই ডানহাত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সালিভান সরাসরি মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ডে এতটাই বিরক্ত যে আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কড়া স্টেটমেন্ট দিয়ে বসেছেন। আর মোহাম্মদ ইউনূস কিন্তু বুঝে গেছেন তার যে দিন, অর্থাৎ সিংহাসনে তার দিন কিন্তু শেষ হয়ে এসছে। কিন্তু হঠাৎ করে সালিভান কেন ভারতের সঙ্গে মিটিংয়ে এলেন? দেখুন, প্রথমত বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে বাইডেনের সঙ্গে ভারতবর্ষের যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার। ভারতবর্ষ কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কার্যত ক্ষমতায় চেয়েছিল, এবং ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসে তখন ভারতবর্ষ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে অতীতের সুসম্পর্ক তা ফিরিয়ে নিয়ে আসার জন্য একগুচ্ছ পরিকল্পনা করতে শুরু করে। যার প্রথম পরিকল্পনা হিসাবে জয়শঙ্কর সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি মিটিং করেন। আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ডোনাল্ড লু ভারতবর্ষে আসেন। মনে রাখবেন, এই ডোনাল্ড লু এর বিরুদ্ধেই কিন্তু শেখ হাসিনা সরাসরি অভিযোগ করেছিলেন ডোনাল্ড লু নাকি বাইডেনের দূত হয়ে বাংলাদেশে যান এবং সেন্ট মার্টিন দ্বীপটিকে বাংলাদেশ থেকে আমেরিকার হাতে তুলে দিতে বলেছিলেন। উল্লেখযোগ্যভাবে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেন বা আসার সম্ভাবনা তৈরি হলো, তখন কিন্তু ডোনাল্ড লু আর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিংয়ে গেলেন না। তিনি কিন্তু শ্রীলঙ্কা এবং ভারতে একটি মিটিং করলেন। অর্থাৎ আমেরিকার সকল স্তরের কর্তারা মোহাম্মদ ইউনূসের থেকে দূরত্ব বজায় রাখতে কিন্তু শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। সালিভান সরাসরিভাবে মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করেছেন, সংখ্যালঘু অত্যাচার নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন, আওয়ামী লীগকে কেন ব্যান করা হবে এই প্রশ্ন তুলেছেন, এমনকি গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো রাজনৈতিক দলকে কেন ব্যান করা হবে এ বিষয়ে আন্তর্জাতিক স্তরে কার্যত মোহাম্মদ ইউনূসের মুন্ডপাত করেছেন আমেরিকার এই সরকার, যার নেতৃত্বে কিন্তু বাইডেন থাকলেও এই সালিভান, এই ডোনাল্ড লুরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অর্থাৎ বাংলাদেশের মসনদে যে মসনদে মোহাম্মদ ইউনূসকে এরাই বসিয়েছিল, আজকে কিন্তু সম্পূর্ণ চিত্রটা 180 ডিগ্রি ঘুরে গেছে, তা হয়তো মোহাম্মদ ইউনূসও বুঝতে শুরু করে দিয়েছেন। তাহলে আপনারা মোহাম্মদ ইউনূসের বর্তমান পরিস্থিতিটা ভাবুন। আন্তর্জাতিক কোনো দেশ এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসকে সামনে থেকে এসে সাহায্য করবে না। পাকিস্তানের কথা এই ডিসকাশনে আপাতত আমি বলছি না, কারণ পাকিস্তান সমর্থন করলেও বাংলাদেশ যে উন্নতি চরম শিখরে পৌঁছে যাবে এই কথা ভাবার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশ মূলত চীন থেকে বিপুল হারের লোন নিয়েছে, ভারতের সঙ্গে 94% ব্যবসায়ী অর্থাৎ অর্থনৈতিক সম্পর্কে লিপ্ত, রাশিয়া থেকে বিপুল পরিমাণে লোন দিয়েছে, আমেরিকা থেকে রোহিঙ্গা ইস্যুতে বিপুল পরিমাণে টাকা নিয়েছে, IMF বিশ্ব ব্যাংক থেকে বিপুল পরিমাণে ঋণ নিয়ে রেখেছে। অর্থাৎ বিশ্বের এই 5-6টা প্রভাবশালী দেশ বাংলাদেশকে সহায়তা না করলে বাংলাদেশ কিন্তু এখনই উঠে যেত। সেখানে পাকিস্তান বাংলাদেশকে সহায়তা করুক বা না করুক কারুর কিছু যায় আসে না, কারণ পাকিস্তান বর্তমানে নিজেরাই অর্থনৈতিকভাবে দেউলিয়া। তারাই আমেরিকার থেকে টাকা নিয়ে তাদের দেশকে চালানোর চেষ্টা করছে। ফলে এই ডিসকাশনে অকারণে একটা ছোট্ট সন্ত্রাসবাদী দেশকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। এবার যে কথা বলছিলাম, মোহাম্মদ ইউনূসের বর্তমান অবস্থানটা একবার ভাবুন। ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ কিন্তু বাংলাদেশকে প্রকাশ্যে এসে সমর্থন করছেন না,
কারণ কি? কারণ বাংলাদেশের যে বস্ত্রশিল্প ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে যেত, সেই সকল অর্ডার কিন্তু ভারতবর্ষে চলে এসছে। এমনকি ব্রিটেনের পার্লামেন্টে সংখ্যালঘু অত্যাচার নিয়ে মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করা হয়েছে। সুইডেনের পার্লামেন্টে মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা বলা হয়েছে। একের পর এক দেশ মোহাম্মদ ইউনূসের এই বাংলাদেশকে একঘরে করতে শুরু করে দিয়েছে, যারা ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য ছিল। তাহলে আমেরিকা চলে যাওয়ার পর মোহাম্মদ ইউনূসের কাছে পড়ে রইল শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়ন, সেটাও কিন্তু চলে যেতে শুরু করলো। বাইডেন ইতিমধ্যেই মোহাম্মদ ইউনূসকে কার্যত ফোন করে বুঝিয়ে দিয়েছে তারা কোনোভাবেই আর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নেই। অর্থাৎ ভুল শুধরানোর একটা চেষ্টা মোহাম্মদ ইউনূস কিন্তু বিভিন্ন জায়গা থেকে, মানে মোহাম্মদ ইউনূসকে বসিয়ে ভুল শুধরানোর একটা চেষ্টা কিন্তু বাইডেন বারংবার বর্তমান সময়ে করছে। আর বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্যাল সিনারিওটা আপনারা ভাবুন, যেখানে সেনা প্রধান পরিষ্কারভাবে এই মোহাম্মদ ইউনূস যে ক্ষমতায় আছেন এটাকেই চাইছেন না। কারণ সেনা প্রধান লুকিয়ে ভারতের সঙ্গে মিটিং করেছেন, সেনা প্রধান লুকিয়ে বিএনপির সঙ্গে মিটিং করেছেন, সেনা প্রধান যে বাইডেনের সঙ্গে মিটিং করতে গেছিলেন সেই বাইডেনও সেনা প্রধানের সঙ্গে আর নেই, তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। পড়ে রইল শুধুমাত্র পাকিস্তান, যেই পাকিস্তানের ভরসায় টিম টিম করে জ্বলার একটা চেষ্টা মোহাম্মদ ইউনূস করছেন। এবারে সালিভান কেন এলেন? প্রধানত বিভিন্ন তথ্য বলছে তিনটে ইস্যুতে সালিভানের সঙ্গে কথা বলেছে ভারত সরকার। প্রথম হলো, যেভাবে আরাকানরা বাংলাদেশ সীমান্তে দাপট দেখাচ্ছে, সেই আরাকানদের নতুন দেশের স্বীকৃতি দেওয়া যায় নাকি এবং এ বিষয়ে ভারত কি ভাবছে, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। কারণ ইতিমধ্যে মায়ানমারের বর্ডারে আরাকানদের এই প্রজেক্ট ওরিয়েন্টেড জায়গায় বিপুল পরিমাণে অর্থ কিন্তু ইনভেস্ট করে দিয়েছে ভারত সরকার। ফলে এই এই দক্ষিণ পূর্ব এশিয়ার আরাকান কেন্দ্রে করে যে রাজনৈতিক পরিমণ্ডল সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই ভারতকে ছাড়া ভাবা যায় না। দ্বিতীয় যে বিষয় নিয়ে ডিসকাশন হতে পারে তা নিঃসন্দেহে বাংলাদেশের এই সংখ্যালঘু অত্যাচার, যা নিয়ে সালিভান নিজে সবচেয়ে বেশি সরব হয়েছেন, যা নিয়ে জো বাইডেন প্রকাশ্যে মুখ খুলেছেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো, ভারত সরকার প্রথম দিন থেকে একের পর এক করা স্টেটমেন্ট আন্তর্জাতিক লেভেলে নিয়ে পৌঁছানোর চেষ্টা করছেন। অর্থাৎ জো বাইডেনের সাথে এই ডিসকাশনে কোনোভাবেই সংখ্যালঘু ইস্যু নিয়ে কথা হবে না, এটা হতেই পারে না। অন্তত আইন শৃঙ্খলার অবনতি বর্তমানে বাংলাদেশকে যেভাবে এফেক্টেড করেছে, তা কিন্তু ভারতেরও একটা সবচেয়ে বড় প্রবলেম। কারণ ভারতেরও সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে একটা বড় সড়ো প্রশ্নচিহ্ন কিন্তু রেজ করেছে বিএসএফ স্বয়ং। একের পর এক ইন্টেলিজেন্স রিপোর্টে বলছে ভারতবর্ষে উগ্রবাদ, মৌলবাদ, জঙ্গি আতঙ্কবাদ সমস্ত ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে কেবলমাত্র বাংলাদেশের এই আইন শৃঙ্খলা অবনতির জন্য। এমনকি যে দুটো মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই শিলিগুড়ি করিডর এবং চিকেন স্নেক এবং সেভেন সিস্টার্স, এই দুটো জায়গাও কিন্তু উত্তাল হয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনূসের গেম প্ল্যানে। তাই বাংলাদেশের এই অবস্থা নিয়ে আমেরিকার বাইডেন শেষ কোন কামড়টা দেয় তা কিন্তু জানার আগ্রহে ভারত সরকার নিঃসন্দেহে সালিভানের সঙ্গে এই পার্টিকুলার ইস্যুটা নিয়ে আলোচনা করবে এবং এটাই কিন্তু ভবিতব্য। পরবর্তী ইস্যু নিঃসন্দেহে শেখ হাসিনা। কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় জো বাইডেন এখন রিয়েলাইজ করতে শুরু করে দিয়েছেন যে শেখ হাসিনাকে হয়তো বাংলাদেশের রাজনীতিতে দরকার ছিল। কারণ বাংলাদেশের বর্তমান যে অবস্থা, তাতে কিন্তু আমেরিকার বিভিন্ন ট্রেড সেটাও তো ক্ষতিগ্রস্ত হবে। এবং ভবিষ্যতে যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন, তখন জো বাইডেনের একের পর এক ষড়যন্ত্র কিন্তু আন্তর্জাতিক স্তরে উনি এক্সপোজ করে দেবেন। ঠিক যেভাবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করতে গিয়ে একের পর এক মামলা দিয়েছিলেন বাইডেন প্রশাসন, ঠিক একই রকম ভাবে বাংলাদেশকে কেন্দ্র করে জো বাইডেনের ষড়যন্ত্র আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করবেনই এই ডোনাল্ড ট্রাম্পের টিম। তার জন্য কিন্তু ভারতের সঙ্গে একটা লিয়াজও মেনটেন করতে চাইলো জো বাইডেনের এই সালিভান যখন ক্ষমতা হস্তান্তর করবে, নিঃসন্দেহে এই ইস্যুগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যা আন্তর্জাতিক স্তরেও আমেরিকা, ভারত এবং বাংলাদেশকে নিয়ে চলমান রাজনীতিকেও প্রভাবিত করতে পারে বলে আমার ব্যক্তিগত রিয়েলাইজেশন। পরবর্তীকালে মোহাম্মদ ইউনূসের মাথা থেকে বাইডেন যেভাবে হাত সরিয়ে নিয়েছেন, ভারতবর্ষ কিন্তু জো বাইডেনের এই হুমকির পর মোহাম্মদ ইউনূসকে একভাবে ট্রিট করতে শুরু করে দিয়েছেন। কেন আমি বললাম এই কথা? কারণ আপনারা দেখবেন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষ কিন্তু এর আগে এই বন্দি বিনিময় চুক্তি করত, আর এবার কিন্তু বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করছে ভারতবর্ষ। অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশকে একই মেরিটে রাখতে শুরু করে দিয়েছে ভারত। কিছুদিন আগে পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল বাংলাদেশ নাকি তাদের হারিয়ে যাওয়া ভাই, অর্থাৎ 1971 সালের মুক্তিযুদ্ধকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে এই বাংলাদেশকে ভাই বানিয়েছিল পাকিস্তান। তা পাকিস্তানের খোদ বিদেশ মন্ত্রী একটি স্টেটমেন্ট দিয়েছিলেন।
আর আজকের খবরে দেখা যাচ্ছে সেই বিদেশ মন্ত্রী বাংলাদেশ সফরে যাচ্ছেন। 2012-তে G8 এর যে সম্মেলন পাকিস্তানে হয়েছিল, সেই সম্মেলনে ইনভাইট করার জন্য শেষবার পাকিস্তানের কোনো মন্ত্রী বাংলাদেশে গেছিলেন। আর 2012 সালের পর 2024, 12 বছর পর পাকিস্তানের বিদেশ মন্ত্রী এই বাংলাদেশ সফর নিঃসন্দেহে জিও পলিটিক্যাল সিনারিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বাইডেন, ডোনাল্ড ট্রাম্প এবং জয়শঙ্কর ডিসকাশনের প্রধান বিষয়বস্তু হতে পারে বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়। শুধু তাই নয়, আপনারা যদি বর্তমান রাজনৈতিক সম্পর্কটা দেখেন পাকিস্তান বাংলাদেশের, তাহলে দেখতে পাবেন এই পাকিস্তানের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ করার সঙ্গে সঙ্গে ভারত কিন্তু পাকিস্তানকে নিয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। কালকে পরিষ্কারভাবে ভারতের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে টি মানে টেরোরিজম, অর্থাৎ পাকিস্তান এখনো টেরোরিস্ট একটা দেশ। যদি সন্ত্রাসবাদ থেকে বেরিয়ে না আসে, দুই দেশের মধ্যে সম্পর্ক কোনোভাবে আগের মতো করা সম্ভব নয়। বাংলাদেশের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী যে সর্বময় কর্তা সেনাপ্রধান, এই পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবেন বলে আমার মনে হয়। কারণ এই সেনাবাহিনী কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল। মোহাম্মদ ইউনূসের মৌলবাদী স্টান্টকে বজায় রাখতে গিয়ে সেনাবাহিনীকে কি বিপাকে ফেলবেন সেনাপ্রধান? কারণ ডোনাল্ড ট্রাম্প যখন জানুয়ারিতে ক্ষমতায় আসবেন, তখন কিন্তু সব থেকে বড় আঘাতটা আসবে সেনাপ্রধানের উপর। কারণ এই সেনাপ্রধান কিন্তু দিনের পর দিন বাইডেনের সঙ্গে মিটিং করেছেন, সামরিক শক্তি সাপোর্ট দিয়েছেন মোহাম্মদ ইউনূসকে, একের পর এক কুচক্রকারীদের প্রশ্রয় দিয়েছেন, আইন শৃঙ্খলার অবনতিতে সাহায্য করেছেন, সংখ্যালঘুদের উপর অত্যাচারে ডিরেক্ট ইনভলভ হয়েছেন। ফলে সব মিলিয়ে মোহাম্মদ ইউনূস শুধুমাত্র আন্তর্জাতিক স্তরে এক ঘরে হয়ে গেছেন এটা ভাববেন না। অন্তর্দলীয় যদি দেখেন, অন্তর্দেশীয় যদি আপনারা প্রেক্ষাপট ভাবেন, তাহলে দেখবেন বিএনপি, সেনাপ্রধান, জামাত, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, একের পর এক পার্টি কিন্তু মোহাম্মদ ইউনূসের থেকে হাতটা সরিয়ে নিলেন। অর্থাৎ জাতীয় ঐক্য আর জাতীয় ঐক্য নেই। মোহাম্মদ ইউনূস কিন্তু একাকী এক যোদ্ধা, লড়াকু সৈনিক, যে শুধুমাত্র পাকিস্তানের আশায় টিম টিম করে জ্বলার চেষ্টা করছেন। ডোনাল্ড ট্রাম্প এই জ্বলাটাকে সহ্য করবেন তো? এই প্রশ্ন আমার থাকলো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।